তার লাঞ্চ পুরো ফাটিয়ে ফেলেছে, মারির চোটে থেঁতলে ফেলেছে, এমনকি যে বুটের যে লাঠি, 4টে লাঠি ভেঙে দেওয়া। পুলিশই যদি আপনাকে এইভাবে পিটিয়ে যদি জানে মেরে দেয়, তাহলে মানুষ কার প্রতি ভরসা করবে? আইনের প্রতি মানুষের ভরসা উঠে যাবে। ঢোলারহাট থানায় গতকালকে ঢোলারহাট থানায় আবু সিদ্দিক হালদার নামে একজন যুবককে সেখানকার যে ইন্সপেক্টর আছেন, যে সাব ইন্সপেক্টর রাজদীপ হালদার, এই রাজদীপ হালদার এই ইন্সপেক্টরটা কত বড় জানোয়ারের মতো কাজ করেছে। এতটা মায়াহীন একজন মানুষ এতটা নিষ্ঠুর হয় কিভাবে? একজন যুবককে, মাত্র 22 বছরের একজন যুবক, তার বয়স মাত্র 22, তার নাম আবু সিদ্দিক হালদার। তার নামে হয়তো আমার মনে হয় এই মুসলমানের এই যে আবু সিদ্দিক, এই নামের উসিলায় হয়তো তার এত কিছু নির্যাতন হয়েছে আমার মনে হয়। আমি আজকে গিয়েছিলাম এবং আসার পরে আমি ফেসবুকে একটা পোস্ট পড়লাম। এতটা আমি যখন গিয়েছিলাম তখন এতটা বিস্তারিতভাবে আমি জানতাম না। আমি ওখান থেকে আসার পরে ফেসবুকে একটা পোস্ট পড়লাম, রীতিমতো আমি নিস্তব্ধ হয়ে গেলাম। দেখার পরে আমি নিজেকে 1 মিনিট শান্ত রাখতে পারলাম না, নিজেকে 1 মিনিট আমি শান্তি রাখতে পারলাম না। এখানে ফেসবুকে পোস্টটা যেটা রীতিমতো খুবই মানে বিস্তারিতভাবে ভাইরাল করা হয়েছে, সেটা আমি একটু জাস্ট আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। ঢোলারহাট থানার সাব ইন্সপেক্টর রাজদীপ সরকার কি নিষ্ঠুরভাবে লকাবে আবু সিদ্দিক হালদারকে অত্যাচার করে, তার বর্ণনা শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে। আবু সিদ্দিক হালদার তিনি একজন ধনী পরিবারের একমাত্র সন্তান ছিলেন, একমাত্র সন্তান, পিতার একমাত্র ছেলে। সম্পূর্ণ মিথ্যা অপবাদে পরিবারের লোকেদের সামনে তাকে মারতে মারতে তুলে আনে রাজদীপ হালদার। পরিবারের লোকের সামনে দিয়ে তাকে মারতে মারতে নিয়ে আসে, এমনকি পরিবারের লোক পিছনে পিছনে যখন যায় তারপরেও মারতে মারতে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। রাত 1টার দিকে প্রচণ্ড মারধর হয়। থানার বাইরে থেকে আবু সিদ্দিক হালদারের পরিবার তারা দাঁড়িয়ে থাকে। আবু সিদ্দিক হালদারের চিৎকার শুনে তারা রীতিমতো হয়রানি হয়ে যায়। তার কীভাবে তার এই মারটাকে বন্ধ করতে হবে, রীতিমতো সেই পুলিশের সঙ্গে কথা বলা শুরু করে দেন। তারপরে সেই পুলিশ দাবি করে যে মার কমার জন্য রাজদীপ 2 লক্ষ টাকার দাবি করে। চিন্তা করুন, এটা কি মানুষ না একটা জানোয়ারের মতো কাজ করেছে? পুলিশ নামের কলঙ্ক। এরকম জানোয়ারের গায়ে এরকম জানোয়ারের গায়ে এত সুন্দর একটা পুলিশের পোশাক, আইনের পোশাক কখনোই মানায় না। কতটা নির্লজ্জ বেহায়া জানোয়ার হলে এরকম একটা দাবি করতে পারে? 2 লক্ষ টাকা দাবি করে। 1 ঘন্টার মধ্যে বাড়ির লোকজন 1,90,000 টাকা পুলিশকে দেয় বাড়ির লোক। তারপরেও চলতে থাকে মারধর ও নির্যাতন। মারের চোটে অজ্ঞান হয়ে যায় আবু সিদ্দিক হালদার। বাড়ির লোক ভাবে হয়তো মারধর বন্ধ হয়ে গেছে, কিন্তু না, টাকাটা লোবার পরেও অমানবিক অত্যাচার করতে থাকে এই রাজদীপ হালদার। কত বড় জানোয়ারের মতো কাজ করেছে। আপনার মানুষ এরকম, পৃথিবীতে এরকম মানুষ আছে এটা জানা ছিল না। জাস্ট এই পোস্টটা পড়ার পরে ভাবলাম যে পৃথিবীতে এরকম মানুষ আছে। অবিলম্বে এই ধরনের পুলিশদেরকে, ক্যামেরাটা বেশি নাড়াচাড়া করিস না, অবিলম্বে এই ধরনের পুলিশদেরকে সাসপেন্ড করে রীতিমতো লাইভ সাজা দেওয়া উচিত। যে সমস্ত লোক আপনারা ভিডিওটা দেখছেন, আপনাদের যদি একটুখানি যদি মানবতা থাকে, আপনারা অন্তত এই পোস্টটা শেয়ার করবেন। এই পোস্টটা না হলে এই যে ফেসবুকে যে এই লেখা যে টেক্সট, এই যে পোস্টটা, এইটা অন্তত শেয়ার করবেন, যাতে অন্তত প্রচারটা তীব্র থেকে তীব্র গতি পর্যন্ত এগিয়ে যায়। আমি পোস্টটা আরেকবার পড়ে শুনিয়ে দিচ্ছি। বাড়ির লোক 1,90,000 টাকা পুলিশকে দেয় বাড়ির লোক, তারপরেও চলতে থাকে অমানবিক অত্যাচার। বাড়ির লোক ভাবে হয়তো মারধর বন্ধ হয়ে গেছে, পুলিশকে কিন্তু খাতায় অ্যারেস্ট এন্ট্রি করতে হয়। এটা কিন্তু নিয়ম। আসামিকে অ্যারেস্ট করার পরে পুলিশকে সাথে সাথে খাতায় অ্যারেস্ট এন্ট্রি করতে হয়। নিয়ম অনুযায়ী গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে কোর্টে হাজির করতে হয় আসামিকে। পুলিশ কিন্তু তাও করেনি। 24 ঘন্টার মধ্যে যে কোর্টে নিয়ে যেতে হয় আসামিকে, পুলিশ সেটাও করেনি। পরের দিন দুপুরে জ্ঞান ফিরলে শুরু হয় নারকীয় অত্যাচার। এমনকি লিঙ্গে ইলেকট্রিক শর্ট এই ধরনের শাস্তি কোন সব আসামিদেরকে দেওয়া হয়? আমরা তো জানি যারা মানে টেররিস্ট তাদের এই ধরনের আসামিদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হয়। বুকে ভারী বুটের লাথি মেরে 4টে লাঠি ভেঙে দেওয়া হয়। চিন্তা করুন, 4টে লাঠি ভেঙে দেওয়া হয়। মানে মনের মধ্যে তার কত ক্ষোভ, কত রাগ ছিল সেই পুলিশের, কত ক্ষোভ থাকলে এই ধরনের অত্যাচার করে। 4টে লাঠি ভেঙে দেওয়া হয়, গোটা শরীরের কালশিটের দাগ পড়ে যায়। তারপরেও মারধর বন্ধ করার জন্য এবার ভরি সোনার দাবি করে এই রাজদীপ হালদার, এই পুলিশ অফিসার। 20 ভরি সোনার দাবি করে বাড়ির লোকের কাছ থেকে, পরিবারের কাছ থেকে 20 ভরি সোনার দাবি করেছে। চিন্তা, 8 ঘন্টার মধ্যে
আর আধ ঘন্টার মধ্যে দুল চেন আংটি যা ছিল পুলিশকে সব দিয়ে দেয় আবু সিদ্দিক হালদারের পরিবারের লোক। তারপরেও চলতে থাকে অমানবিক অত্যাচার। আর সিদ্দিককে কোর্টে নিয়ে যায়, থানা থেকে কোর্টে নিয়ে যাবার সময় অ্যান্ডোকোষে প্রচণ্ড জোরে লাথি, অ্যান্ডোকোষে প্রচণ্ড জোরে লাথি। এটা কি মানুষ? মানুষ না জানোয়ার? জানোয়ার এরকম কাজ করে না। আজকাল দেখবেন সোশ্যাল মিডিয়ায় জানোয়ারের ভিডিও দেখবেন, যথেষ্ট মানবতা তাদের ভিতরে, যথেষ্ট মানে দয়াময় আছে, কিন্তু একজন পুলিশ হয়ে মানে এই ধরনের তাদের যে ব্যবহার আছে, তাদের ভিতরে যে জানোয়ার থেকে একটা জঘন্য কালচার, এরকম কালচারের উপরে সুন্দর একটা আইনের পোশাক কখনো শোভা পায় না। অবিলম্বে এই পুলিশকে আইনের আওতায় এনে লাইফ সাজা দেওয়া দরকার। যন্ত্রণায় কাতরাতে পুলিশ ভ্যানে তোলে। কোর্টে যাবার পথে গাড়িতে সিদ্দিকের দাড়ি ধরে ছিঁড়তে থাকে রাজদীপ নামে ওই ইন্সপেক্টর, জানোয়ার ইন্সপেক্টরটা বলতে থাকে তোর আল্লাহ তোকে বাঁচাবে। মানে চিন্তা করুন, রাগটা কোন জায়গায় বুঝতে পারছেন তো? রাগটা যদি টাকায় হতো তাহলে কিন্তু রাগটা ওই টাকা লওয়ার পর কিন্তু মিটে যেত, কিন্তু রাগটা ওই জায়গায় নয়। রাগটা হলো নামের, ওর ধর্মের ওপারে ওর রাগ, যার কারণে বলতে থাকে যে আজকে তুই কি আল্লাহ থেকে বাঁচাতে পারবে? চিন্তা করুন এই ধরনের। তারপরে কি বলে, বল জয় শ্রীরাম। রাজদীপ তাকে শাসাতে বলতে থাকে বল জয় শ্রীরাম। বাড়ির লোককে এইসব বললে, আমি যে তোকে যে নির্যাতন করেছি এগুলো কিন্তু বাড়িতে বলা যাবে না। এগুলো বাড়িতে বললে তোকে আবার 10 দিনের পিছিয়ে নেব, পুলিশ কাস্টাডি যেটা বলা হয়। আবার 10 দিনের পিছিয়ে নিলে কী হবে, আবার ওই 10 দিন তাকে থানায় রাখা হবে, নিয়ে আবার 10 দিন তাকে অত্যাচার করা হবে। এই ধরনের তাকে নির্যাতন করার হুমকি দিয়ে রীতিমতো তার মুখটা বন্ধ করার চেষ্টা করে। 20 ভরি সোনা, 2 লক্ষ টাকা নেওয়ার পরও তার আত্মা শান্ত হয়নি। তার মধ্যে জানোয়ারের যে চরিত্র, সেই চরিত্রটা কিন্তু রয়েছে। বিলম্বে এই পুলিশকে আইনের আওতায় এনে লাইফ সাজা দেওয়া উচিত বলে আমি মনে করি। তারপরে কি হলো, তারপরে শাসা থাকে 10 দিন পিছিয়ে নিয়ে আবার তোকে নির্যাতন করব যদি তুই বাড়ির লোককে এইসব কথা বলিস, তোকে যে নির্যাতন করা হয়েছে। কিন্তু না বললে কী হবে, তার শরীরে যে একটা স্পষ্ট মারির দাগ, অত্যাচারের দাগ, সেই দাগ থেকে কিন্তু রীতিমতো ভেসে ওঠে। তার মুখ দিয়ে প্রকাশ করার কোনো দরকার নেই। বাড়ি ফিরতেই অত্যাচারের হাড় হিম করা নির্যাতনের ঘটনা জানায় পরিবারের লোকেদের। দুপুরে বাড়ি ফিরে বিকেল থেকে শুরু হয় প্রচণ্ড রক্ত, বমি আর শ্বাসকষ্ট, এমনকি প্রসাব পায়খানার ওখান থেকে পর্যন্ত রক্ত হতে থাকে। রীতিমতো আমরা যতটুকু জানি, তার যে কোনো মানুষের লাঞ্চ ফেটে গেলে তার মানে রক্ত তখন তার শ্বাস দিয়ে, মুখ দিয়ে, যেখানে খুশি তখন সেখান থেকে বার হতে থাকে। লাঞ্চ ফেটে গেলে তার লাঞ্চ পুরো ফাটিয়ে ফেলেছে, মারির চোটে থেঁতলে ফেলেছে। এমনকি যে বুটের যে লাঠি, 4টে লাঠি ভেঙে দেওয়া। প্রথমে ঢোলা হাসপাতালে নিয়ে যায়, তারপর সেখান থেকে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে নীলরতন হাসপাতালে নিয়ে যাবার কিছুক্ষণের মধ্যেই গতকাল 9টার সকাল, সম্ভবত গতকাল রাত্রে 9টার দিকে তার মৃত্যু হয়। রীতিমতো আমরা তার বাড়ির পরিবারের কান্নার আর্তনাদ, তাদের যে কী করে তাদের পরিবার যে তাকে সান্ত্বনা দেবে, তারা কীভাবে নিজেকে বোঝাবে, আমি ভেবে উঠতে পারছি না। আমি আজকে গিয়েছিলাম সেখানে। তার পরিবারের যে কষ্ট, তার মায়ের যে কষ্ট, তার মা যেভাবে বলছে যে আমার সন্তানকে পানি খাবো বলেছে, পানি পর্যন্ত খেতে দেয়নি। ভিডিওটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, পানি পর্যন্ত খেতে দেয়নি এই পুলিশ অফিসার। পানি না খাওয়া অবস্থায় তাকে গাড়িতে নিয়ে জানোয়ারের মতো তার উপর নির্যাতন করে, অমানবিকভাবে তার উপর নির্যাতন করে। চিন্তা করুন, এই যদি হয় রাজ্যের পুলিশের অবস্থা, তাহলে সাধারণ মানুষের ভিতরে কোন কালচার ঢুকে যেতে পারে। উদাহরণস্বরূপ একজন স্কুলের মাস্টারের ভিতরে যদি জানোয়ারের কালচার থাকে, তাহলে সেই স্কুলের ছাত্রদের মধ্যে কোন ধরনের কালচার প্রবেশ করবে? নিশ্চয়ই সেই মাস্টারের মতো, তাই না? তা রাজ্যের পুলিশের অবস্থা যদি এরকম জানোয়ারের মতো হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কোন জায়গায়, সেখানে বুঝতে পারছেন। কার প্রতি ভরসা করবে? আমাদেরকে যদি কোনো ডাকাত বা দুষ্কৃতী আমাদের উপর যদি হামলা করে, জানে মারার চেষ্টা করে, তাহলে আমরা প্রাণের ভয়ে বাঁচার জন্য আমরা কাদের কাছে যাই? আইনের কাছে যাই, পুলিশের কাছে যাই। আর সেই পুলিশই যদি আপনাকে এইভাবে পিটিয়ে যদি জানে মেরে দেয়, তাহলে মানুষ কার প্রতি ভরসা করবে? আইনের প্রতি মানুষের ভরসা উঠে যাবে। আইনের প্রতি সাধারণ মানুষের যে ভরসা আছে, যে এই যে পুলিশের যে খাকি পোশাক, এই পুলিশের যে কোনো মানুষ এই পোশাকটা দেখলে মনের মধ্যে একটা চম করে ওঠে যে হ্যাঁ, এই যে চম করার এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু, এই যে আমাদের যে আবেগ, এটা কিন্তু মানুষের যে ভরসা, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। মানুষের এই আইনের এই যে পোশাকের প্রতি ভরসা কিন্তু বন্ধ হয়ে যাবে। অবিলম্বে এই ধরনের পুলিশ খুঁটে
সাসপেন্ড করে তাদেরকে আইনের আওতায় এনে লাইফ সাজা দেওয়া উচিত বলে আমি মনে করি। সে বিয়ে করেছে, সবে মাত্র 6 মাস হয়েছে, 6 মাস হওয়ার পরে তার এইভাবে অমানবিক নির্যাতনে তার এইভাবে মৃত্যু হয়। ঘটনাস্থলে আমরা যতটুকু খবর পাই সেখানে চুরি হয়, 2টো বাচ্চা ছেলে, গ্রামের 2টো বাচ্চা ছেলে চুরি করে। চুরি হওয়ার পরে পুলিশ আসে, সেই বাচ্চা ছেলে দুটোকে ধরার পরে তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু পাশাপাশি সেই যে বাড়িতে চুরি হয়েছে সেই বাড়ির যদি একটা ছেলেকে তুলে নেয় তাহলে কি সিস্টেম? একটা সিস্টেম হলো আমার বাড়িতে চুরি হয়েছে, আমি থানায় গিয়ে অভিযোগ করেছি, পুলিশ এসে সেই চোর দুটোকে ধরলো, অথচ আবার আমার ভাইপোকে ধরলো। মানে পুলিশের যে অমানবিক যে পশুর মতো তার যে মানসিকতা, সেই মানসিকতাটা কিন্তু এখান থেকেই কিন্তু ফুটে হচ্ছে তার মনের ক্ষোভ কোন জায়গায়, ঠিক কোন জায়গায়, এটা কিন্তু একটা রহস্যময়। গতকালকে হাইকোর্টে একটা শুনানি হবে, বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলেছেন, সেটা পরের কথা, শুনানি পরের কথা। অবিলম্বে বাংলার যিনি বর্তমান মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তার কাছে অবিলম্বে দাবি জানাচ্ছি এই ধরনের জানোয়ারের মতো যে নিকৃষ্ট ব্যবহারে যেই ধরনের পুলিশ, এদেরকে অবিলম্বে সাসপেন্ড করে খুঁটে আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে এইটুকু আমাদের দাবি।